আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জলবায়ু পরিবর্তনজনিত ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, জাতিসংঘে 5 প্রস্তাব। সৌদি প্রবাসীদের টিকিট দেয়া শুরু, রবিবার পর্যন্ত পাবে 1500 জন। 1 অক্টোবর থেকে যেতে পারবে ওমান ফেরতরাও, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় বেসরকারি হাসপাতালগুলোকে নিতে হবে সিটি কর্পোরেশনের নিবন্ধন, নিশ্চিত করতে হবে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, বলেছেন 2 মেয়র। কঠিন আইনের মধ্যেই রাজনৈতিক প্রশাসনিক হস্তক্ষেপে লাগামহীন খেলাপি ঋণ, শক্ত পদক্ষেপ চান বিশিষ্টজনরা। টানা বৃষ্টি আর উজানের ঢলে উত্তরবঙ্গে 5ম দফায় বন্যার থাবা, লালমনিরহাটে তিস্তা পাড়ে ভয়ঙ্কর ভাঙন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনজনিত ধ্বংসের হাত থেকে পৃথিবী এবং মানবজাতিকে রক্ষার আহ্বান জানিয়ে 5টি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে ক্লাইমেট অ্যাকশন বিষয়ক উচ্চ পর্যায়ের এক গোলটেবিল বৈঠকে ভিডিও বার্তায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার প্রস্তাবের মধ্যে রয়েছে পৃথিবী ও মানব জাতির সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের কম রাখা এবং প্যারিস চুক্তির সবগুলো অনুচ্ছেদের বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল সরবরাহ করা, জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন বৈশ্বিক দায়িত্বের স্বীকৃতি দেওয়া, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং অভিজ্ঞতার কথা উপস্থাপন করেন শেখ হাসিনা। বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং পানি ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2021 প্রণয়ন করেছে। 4291টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, 523টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং 56,000 স্বেচ্ছাসেবক থাকার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Bangladesh has some ideas and experiences to share on adaptation and resilience. We have prepared Bangladesh Delta Plan 2100 to deal with the challenges of climate change and water management. We have built 4,291 cyclone shelters and 523 flood shelters in the country. 56,000 volunteers are available to facilitate preparation prior to any cyclone. সৌদি আরবে কর্মস্থলে যেতে আগ্রহী প্রবাসীদের টিকিট দেওয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তবে সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। টিকিটের চাহিদার সঙ্গে প্রবাসীদের নতুন সংকট, আকামার সঙ্গে রি এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে কিনা। আকামার মেয়াদ 24 দিন বাড়ছে, এই খবরে ছুটিতে থাকা সৌদি আরব প্রবাসীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও শঙ্কা এখনও কাটেনি। এখনও ফ্লাইট বাড়ানোর কোনো ঘোষণা নেই সৌদিয়া বা বিমানের পক্ষ থেকে। বিমান চলতি মাসে 2টি এবং সৌদি এয়ারলাইন্স 4টি থেকে 6টি ফ্লাইটের প্রস্তুতির তথ্য দিয়েছে। কারণ বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে এই অপেক্ষা ও জটলা টিকিট প্রত্যাশীদের। কিন্তু কবে তারা সৌদি আরবে কাজে ফেরার সুযোগ পাবেন তা এখনও অনিশ্চিত। এভাবে সিরিয়ালে আসলে আমি তো আরও বিগত 1 বছরও আমি সিরিয়াল পাবো না, তাহলে আমার আকামার ডেট চলে গেলে আমি কিভাবে এখন সৌদি আরবে ইন করব। আমার আকামারও দরকার আছে এবং ভিসা রিএন্ট্রি মেয়াদ, ছুটির মেয়াদ সেটাও বাড়ানোর দরকার আছে। তখন অবশ্যই এটা যত সহজ হয়, খুব দ্রুত সম্ভব হয়, যেভাবে নাকি আমাদের প্রবাসীরা যাইতে পারে সেই ব্যবস্থাটাই সরকার নিতে হবে। তাদের দেখতে হবে যেন তাদের পরিকল্পনার মধ্যে কিছু শর্ট আছে কিনা। সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিস থেকে জানানো হয়, এখন পর্যন্ত 6,000 টোকেন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 1 থেকে 500 সিরিয়ালের টোকেনধারীদের টিকিট দেওয়ার ঘোষণা দেয়া হয়, বাকিদের পর্যায়ক্রমে দেয়া হবে। যারা কালোবাজারি করছে বা যারা করতে চাচ্ছে বা তারা অন্য যেরকম আসতেছে বিভিন্ন সোর্সে পাচ্ছি, ওগুলো আমার কাছে আসলে বুঝতে পারবে। এদিকে মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনেও ভিড় করেছেন প্রবাসীরা। গেল 16 ও 17 মার্চ যাদের ফিরতি টিকিট ছিল, 26 ও 27 সেপ্টেম্বর তাদের জন্য রিয়াদ ও জেদ্দায় 2টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। বৃহস্পতিবার তাদের টিকিট পরিবর্তন করা হয়, কিন্তু অন্যদের বিষয়ে এখনও কোনো ঘোষণা নেই বিমানের পক্ষ থেকে। আমামের রিটার্ন টিকিট ছিল 28 তারিখের,
কিন্তু ওনারা দামামের জন্য কোনো ঘোষণা দিচ্ছে না, শুধু দিচ্ছে রিয়াদ আর জেদ্দার জন্য। আমরা যারা যাবো প্যাসেঞ্জার তাদের জন্য কি হবে কোনো কিছু ঘোষণা দেয় নাই এখন। বাংলাদেশ সরকার বলছে যে 24 দিন বাড়ায় দিছে। এখন কোথায় থেকে বাড়ালো, আমরা কোথায় যাব, কার কাছে যাব, যে এই বারাইন্ডারে যাব আমরা টিকিট যাইতে পারবো। ভিসাটা নাকি এম্বাসিতে গিয়ে এক্সিট এন্ট্রি ভিসা রিনিউ করতে হবে, এটা কতটুকু সত্য? পররাষ্ট্রমন্ত্রী যে আমাদের সাথে সাথে রিএন্ট্রিটাও 24 দিন বাড়বে এই বিষয়ে কোনো কথা বলেনি। আসলে প্রবাসীরা এখন নিরুপায়। 23 তারিখ 22 তারিখ 20 তারিখ এগুলো আবার টেলিভিশনের মাধ্যমে সব জানতে পারবেন। টেলিভিশনের মাধ্যমে বিমান ওয়েবসাইটে জানতে পারবেন। আপাতত আপনারা চলে যান। এখন পর্যন্ত ঘোষণা অনুযায়ী চলতি মাসে 2 এয়ারলাইন্স মিলিয়ে 6 থেকে 8টি ফ্লাইট পরিচালনা করবে। এর বাইরে কোনো এয়ারলাইন্সেরই নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি বা ঘোষণা নেই। পর্যাপ্ত বাণিজ্যিক ফ্লাইট না চললে বিপুল সংখ্যক এই প্রবাসীদের 24 দিনের মধ্যে সৌদি আরব যাওয়া অসম্ভব বলে মনে করছেন প্রবাসীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, আগামী 1 অক্টোবর থেকে সৌদি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হবে। আকামার বর্ধিত সময়ের মধ্যেই অধিকাংশ প্রবাসী ফেরত যেতে পারবেন বলে আশা করেন তিনি। 1 অক্টোবর থেকে ওমান প্রবাসীরাও ফিরতে পারবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সৌদি প্রবাসীদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনি বলেন, আটকে পড়া সৌদি প্রবাসীদের সবাই ফিরতে পারবেন, তাই তাদের টিকিট ও ভিসা নবায়নের সময় বিশৃঙ্খলা না করার অনুরোধ জানান তিনি। কারো উস্কানিতে পা না দেওয়ারও আহ্বান জানান তিনি। বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল তারা বলেছে সবগুলো 1 তারিখ থেকে চালু হবে, সবগুলো ফ্লাইট। আর দ্বিতীয়ত, আমরা তো সৌদি আসবে, সুতরাং প্রবাসীরা 1 নম্বর হলো তারা যারা আটক ছিলেন তারা এখন প্রত্যেকে তাদের কাজে যেতে পারবেন। হ্যাঁ, এর মধ্যে অনেকের হয়তো ভিসা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যাদের ভিসা উত্তীর্ণ হয়ে গেছে সৌদি সরকার বলেছে কোনো সমস্যা নাই, তারা রোববারে তাদের অফিস খুলবে, তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশে আটকে পড়া ওমান প্রবাসীদের ফেরার বিষয়টি নিশ্চিত করেছে সে দেশের সরকার। যত বাংলাদেশি এইখানে আপনার আটকে পড়ে আছেন, স্ট্যান্ডার্ড হয়ে আছেন, এবং তারা যদি সুলতানে ওমানে যেতে চান তাহলে তারা they can go without obligation of having no objection certificate, এবং 1 তারিখ থেকে তারা যাবেন। শুধু এই আইটেমগুলো তাদের থাকতে হবে: ভ্যালিড ওমানি আপনার রেসিডেন্ট আইডি খামা, ভ্যালিড পাসপোর্ট, কোভিড-19 PCR টেস্ট। তিনি জানান, সৌদি আরবে থাকা 54,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার অনুরোধ জানিয়েছে দেশটি। তবে রোহিঙ্গাদের কারো কাছে আগে কোনো সময় বাংলাদেশি পাসপোর্ট থাকলে তবেই কেবল তা নবায়ন করা হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সিটি কর্পোরেশনের নিবন্ধন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল চলতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অন্যদিকে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, হাসপাতালগুলো ডাকাতের মতো টাকা নেবে, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা থাকবে না, সেটা হতে পারে না। সচিবালয়ে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভায় এসব কথা বলেন তারা। দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি হাসপাতালের পাশাপাশি আছে অসংখ্য বেসরকারি হাসপাতাল। পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির পাশাপাশি আইন অনুযায়ী হাসপাতালগুলোকে নিবন্ধন নিতে হয় সিটি কর্পোরেশন থেকে। থাকতে হয় পরিবেশ ছাড়পত্র ও বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো। কিন্তু দেশের বেশিরভাগ হাসপাতালে সেসবের কোনো নিদর্শন নেই। বৃহস্পতিবার সচিবালয়ে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভায় হাসপাতালের নানা দুর্দশার কথা তুলে ধরেন ঢাকার 2 মেয়র। তারা বলেন, স্বাস্থ্য ব্যবস্থাপনায় এ ধরনের অনিয়ম চলতে দেওয়া যায় না। হাসপাতালে ঢোকার আগেই এই জমি জমা বেচা হাসপাতালের বিল পরিশোধ করছে, অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা করছে বিভিন্ন হাসপাতালগুলোতে। ভালো কথা, তারা বিল নিবে, কিন্তু তারা তাদের বর্জ্যগুলো কি ঠিক মতন ফেলছে? তারা তাদের বর্জ্যগুলা ঠিক মতো ফেলছে না, এটি মনিটরিং করা হচ্ছে না। অনেক বড় লোক হচ্ছে, ভালো কথা, কিন্তু তারা তাদের নিয়ম তারা মেনে চলছে না। তাদেরকে একটি নিয়মের মধ্যে আনতেই হবে। চিকিৎসা বর্জ্য কীভাবে তারা ব্যবস্থাপনা করতে হবে এবং কি কি অবকাঠামো তাদের থাকতে হবে, 10 শয্যা হোক, 100 শয্যা হোক, 500 শয্যা, কোনটার কোন কি তাদের মানতে হবে, এই বিষয়গুলো আমরা তুলে ধরে আমরা তাদেরকে নিবন্ধনের আওতায় আনতে চাই। এবং আমাদের এই নিবন্ধন ব্যতীত ঢাকা শহরে কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এগুলো আর চলতে দেওয়া হবে না। সবাই স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, হাসপাতালগুলো পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও উদ্যোগী হতে হবে। স্বাস্থ্য
মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওদেরকে লাইসেন্স দেওয়া হয়। এখন তারা কি তাদের ইন্টারনাল কি সমস্ত ফ্যাসিলিটিগুলো তারা থাকলেই শুধুমাত্র লাইসেন্স দেবেন, এটা আমার মনে হয় এনশিওর করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং এই বিষয়টা যদি না করে আমার মনে হয় একটা সময়ের ব্যবধানে এই ব্যবস্থা চলতে দেওয়া যায় না। অভিযানের যদি দরকার হয় অভিযান চলবে, অভিযান তো কথায় কথা আমরা চালাবো না। দেশের পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষিত রাখতে শিল্প বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে সভায় জানানো হয়। আমরা খুব দ্রুত আগাইতে পারবো, তো এই চেষ্টাটা আমরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কঠিন আইন থাকার পরও শর্ত শিথিল এবং অযাচিত রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপে লাগাম ছাড়া খেলাপি ঋণ, নিয়মনীতির তোয়াক্কা না করার প্রবণতায় অবৈধ লেনদেনও চরমে। সুশাসন জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে নাজুক ব্যাংক খাত শিগগিরই ভঙ্গুর হয়ে পড়বে আশঙ্কা অভিজ্ঞ ব্যাংকারদের। এ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার মতে বাংলাদেশ ব্যাংক দ্রুত দৃশ্যমান শক্ত অবস্থান না নিলে সমস্যার সংকুল ব্যাংকিং খাতকে টেনে তোলা সহজ হবে না। গ্রাহক বাড়ার সাথে পাল্লা দিয়ে দেশে বাড়ছে ব্যাংকের সংখ্যা, প্রতিনিয়ত বাড়ছে নতুন শাখাও। ব্যাংকাররা ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা ফেরত দিতে সক্ষম গ্রাহককে 2 থেকে 4 লাখ টাকা ঋণ দিতে হাজারো তালবাহানা করলেও নিয়মনীতি না মানা কথিত শিল্প গোষ্ঠীকে প্রশ্ন ছাড়াই দিচ্ছেন শত কোটি টাকার ঋণ। অদৃশ্য শক্তির ইশারায় দেয়া বড় অঙ্কের ঋণ বছর ঘুরতে খেলাপি হলেও তা উদ্ধারে কার্যকর ভূমিকা নেই ব্যাংকারদের। ভূমিকা রাখতে পারছে না কেন্দ্রীয় ব্যাংকও। টিআইবির গবেষণায় সম্প্রতি উঠে আসা এমন চিত্রের মিল দেখছেন অভিজ্ঞ ব্যাংকাররাও। ব্যাংকিং সেক্টরে যে অবদান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আশঙ্কা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকগুলো মিলে এই দেশের ব্যাংকিং সেক্টরটাকে কোন পর্যায়ে নিতে পারবে। রেগুলেটরকে আরো স্ট্রেংথেন করতে হবে, আইন কানুন শক্ত থাকলে হবে না। আমরা মনে করি যে বাস্তবায়নের জন্য অনেক স্বাধীনতা এবং তাদের হাতে যথেষ্ট অস্ত্র দিতে হবে, এইভাবে তারা শাস্তি প্রয়োগ করতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ জানান, ব্যাংকিং নিয়মনীতি শক্তিশালী হলেও কেন্দ্রীয় ব্যাংকটা মাঝে মাঝে শিথিল করা এবং যথাযথ পরিপালন না করাই ঘটছে অসঙ্গতি। আমাদের রুলস রেগুলেশন নর্মগুলো আছে, সেগুলো মোটামুটি কিছুটা দুর্বলতা, সেগুলো যথেষ্ট পরিপালন করতে হবে। সেন্ট্রাল ব্যাংকে দেখতে হবে এগুলো যেন কমপ্লায়েন্সটা আছে। চেয়ারম্যান এবং ডাইরেক্টর নিয়োগও কিন্তু আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করতে হবে। আর বাংলাদেশের ব্যাংকের ভূমিকা, বাংলাদেশের ব্যাংকে যে পাওয়ার বা আইন যেটা আছে মোটামুটি কিন্তু বাংলাদেশের অটোনমি আছে, কিন্তু এটা প্রয়োগ করতে হবে এবং সেখানে কিন্তু কোনো রাজনৈতিক হস্তক্ষেপ অথবা কোনো প্রশাসনিক হস্তক্ষেপ করা চলবে না। আর বাংলাদেশ ব্যাংকে কিন্তু একটা শক্ত অবস্থান নিতে হবে। তারা বলছেন, কোনো শিল্প গোষ্ঠীর কথাই নয়, আমানতকারীদের সুরক্ষা দেয়া কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। খেলাপি ঋণের হ্রাস টানতে নিয়ন্ত্রক ও অপারেটরের শক্তিশালী পদক্ষেপের পাশাপাশি স্বাধীন ব্যাংক কমিশন গঠনের উপর জোর দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5072 জনে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে 12,900টি নমুনা পরীক্ষায় 1540 জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 3,55,384 জন। মারা যাওয়া 28 জনের মাঝে 21 জন পুরুষ এবং 7 নারী। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,139 জন। মোট সুস্থ হয়েছেন 2,65,092 জন। দেশে করোনা শনাক্তের হার 11.94%, সুস্থতার হার 74.59 এবং মৃত্যুর হার 1.43%। পেঁয়াজের দাম বাড়ায় এবার ক্রেতার দেখা পাচ্ছেন না পাইকারি বিক্রেতারা। প্রতি বছর এই সময়ে ভারতের ব্যবসায়ীরা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের বাজারে প্রভাব পড়ে বলে মনে করছেন এইসব ব্যবসায়ীরা। খুচরা বাজারেও হু করে বাড়ছে পেঁয়াজের দাম। ক্রেতাদের অভিযোগ, বাজার যথাযথ মনিটর করতে পারছে না কর্তৃপক্ষ। মূলত ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বিরূপ প্রভাব পড়তে শুরু করে বাংলাদেশের বাজারে। গত কয়েকদিনে দাম কিছুটা কমলেও এখন পাইকারি বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 80 থেকে 82 টাকা, আর ভারতের পেঁয়াজের কেজি 60 টাকা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, কারওয়ান বাজারে পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ রয়েছে, কিন্তু নেই আশানুরূপ ক্রেতা। সেপ্টেম্বর অক্টোবর আসলে ভারতের যারা রপ্তানি করা গেছে অর্থাৎ এক্সপোর্টার, ওরা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় দাম বাড়ানো বিভিন্ন অজুহাতে, যে আমার দেশে পেঁয়াজ নাই, বন্যা হয়েছে। পার কেজিতে 4 থেকে 5 টাকা লস হয়, এই যে বেচা কেনা মোটেই নেই। পাইকারি বাজারের চেয়ে কেজিতে 20 টাকা বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে খুচরা বাজারে।
যদিও খুচরা ব্যবসায়ীরা বলছেন তারাও নাকি পেঁয়াজ বিক্রি করে লোকসান গুনছেন। 92-93 টাকা কিনছি, 100 টাকা বিক্রি করি। আমরা বেশি দামে কিনে আমরা লসে বিক্রি করতে চাচ্ছি অনেক সময়। এই পরিস্থিতিতে ক্রেতারা বলছেন যথাযথ বাজার মনিটরিং না থাকার সুযোগে নিজেদের ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন পেঁয়াজ বিক্রেতারা। এখানে প্রপারলি মনিটরিং না হওয়ার কারণে যেটা আমরা ভোক্তারা বিভিন্নভাবে হ্যারাস হচ্ছি। আমি তো গত 1 মাস আগে পেঁয়াজ কিনছি, তখন ছিল 30 টাকা করে, হঠাৎ এত তফাৎ দামটা বেড়ে গেল। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতের বাইরে অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি এবং দেশে উৎপাদন বাড়ানোর তাগিদও দিয়েছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের পাইকারি বিক্রেতারা বলছেন তাদের কাছে পর্যাপ্ত সরবরাহ থাকলেও তেমন একটা ক্রেতা পাচ্ছেন না। আর খুচরা বিক্রেতারা বলছেন বাড়তি দামে কিনছেন, ফলে বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামেই। এই অবস্থায় ক্রেতারা বলছেন প্রতি বছর এই সময়ে পেঁয়াজের বাড়তি দামে তাদের হতাশ হতে হচ্ছে। এই পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো পেঁয়াজ সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আরও ইতিবাচক ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে মৃত কিশোরীর জীবিত ফিরে আসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিষয়টি তদন্ত করে 4 নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এম এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানি করে এই আদেশ দেন। 5 নভেম্বর পরবর্তী আদেশের জন্য রেখেছে আদালত। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ওই কিশোরী, তার পরিবার, আসামি ও পুলিশের তদন্ত কর্মকর্তাদের জবানবন্দি নিতে বলা হয়েছে। গত 4 জুলাই নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়। 17 জুলাই সদর মডেল থানার একটি জিডি করেন, পরে অপহরণ মামলা করে তার বাবা। আসামি আব্দুল্লাহ ও রকিবকে গ্রেফতার করা হলে তারা হত্যার কথা স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দেয়। অথচ 23 অগস্ট দুপুরে বন্দরের নবীগঞ্জ রেললাইন এলাকায় সুস্থ অবস্থায় পাওয়া যায় নিখোঁজ সেই স্কুল ছাত্রীকে। টানা বৃষ্টি আর উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। তিস্তা ব্যারেজের বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার ওপরে বইছে। কুড়িগ্রামে ধরলার পানিও বিপদসীমা পেরিয়ে গেছে। আশ্বিনের শুরুতে টানা বৃষ্টি আর উজান ঢলে আবারও ফুলে ফেপে উঠেছে উত্তর জনপদের নদী তিস্তা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে 3 জেলার চর নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। নদী তীরবর্তী মানুষদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে বেশ খানিকটা উপরেই আছে। জেলার হাতীবান্ধার দোয়ানিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা এবং সদর উপজেলার শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার অভ্যন্তরীণ ছোট ছোট নদ নদীগুলোর পানিও বাড়ছে। তলিয়ে গেছে শতাধিক চর, দ্বীপচর ও নদী তীরবর্তী এলাকা। অনেকে বাড়ি ঘর ভেঙে নৌকায় চড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। এদিকে লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট ইউনিয়নের দ্বীপচর ফলিমারি এলাকায় ধরলা নদীর ভাঙন তীব্র হচ্ছে। গত 3 দিন ধরে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে ভাঙন থেকে মসজিদ ও মাদ্রাসা রক্ষার চেষ্টা করছেন। 10, 20, 50, 500 এইভাবে দিয়ে বালু বস্তা এগুলো কিনে এনে কাজ করতেছি। আমাদের যতটুকু সামর্থ্য তা দিয়েই আমরা একটু কাজ করতেছি। আগামী একদিন তিস্তা ধরলার পানি বৃদ্ধি অব্যাহত থাকার আভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। নাসরিন গীতি, বাংলাভিশন নিউজ ডেস্ক। বিএনপি নেতারা বিদেশে বসে সরকার পতনের ষড়যন্ত্র করে আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলছেন। এতে তাদের দ্বিচারিতার রাজনীতি স্পষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি এবং সাম্প্রদায়িক অপশক্তি একটি বিদেশি সংস্থার সঙ্গে গোপনে বৈঠক করে সরকার পতনের ষড়যন্ত্র করছে, যা গণমাধ্যমে উঠে এসেছে। তিনি বলেন, বিএনপি কখনো জেদ্দা, কখনো আবুধাবি, আবার কখনো লন্ডনে বসে গোপন বৈঠক করলেও সব খবর সরকারের কাছে আছে। বিদেশি শক্তি বা বিদেশি সংস্থার কাছে না গিয়ে সরকার পরিবর্তন করতে চাইলে জনগণের কাছে আসতে বিএনপি নেতাদের আহ্বান জানান ওবায়দুল কাদের। সচেতনতাই হচ্ছে উত্তম ভ্যাকসিন। বিএনপি এবং সাম্প্রদায়িক একটি অপশক্তি বিদেশি সংস্থার সাথে গোপনে বৈঠক করে সরকার পতনের ষড়যন্ত্র করছে বলে গণমাধ্যমে খবর এসছে।
তারা বিদেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলছেন। এ থেকে বিএনপি দ্বিচারিতা এবং ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট হয়। মুখে নির্বাচন আর গণতন্ত্র, অন্তরে দ্বিচারিতা আর ষড়যন্ত্র, এটাই বিএনপির রাজনৈতিক দর্শন। সরকার পরিবর্তন। বিএনপি নেতারা বলেছেন, দেশে কখনো রাতে ভোট হয়নি এমন বক্তব্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করে নিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতের ভোটের কথা। করোনার দ্বিতীয় দফা সংক্রমণ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য রহস্য ঘেরা বলেও মন্তব্য করেন তারা। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমদ ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত শফিউল বারী বাবু সহ নেতাকর্মীদের স্মরণে সভা করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করতে হবে। সরকারের দুর্নীতি দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। পদ পদবীর দিকে না তাকিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে গণতন্ত্রের কবর রচনা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা বলেছেন, দেশে কখনো রাতের বেলা কোনো ভোট হয়নি। প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করে নিলেন জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতের ভোটের কথা। তার নেতৃত্বেই জাতির চরম সর্বনাশ করা হয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্রের সমাধি হয়েছে। আমাদের নেত্রী এখন গৃহবন্দী। সুতরাং নেত্রী যখন গৃহবন্দী থাকে, আপনার আমার উচ্ছ্বাস মানায় না। তাকে গৃহের দরজা খুলে রাজপথে আনার ব্যবস্থা যদি করতে পারি, তাহলে মনে করবেন গণতান্ত্রিক আন্দোলন সিংহভাগ কাজ কিন্তু সম্পূর্ণ হবে। এইচএসসি পরীক্ষা নেয়া না নেয়ার সিদ্ধান্ত শিক্ষা বোর্ড নিতে পারে না বলেছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জিয়াউল হক। বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের সভায় এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে গণমাধ্যমে প্রচারিত সংবাদে তিনি অসন্তোষ প্রকাশ করেন। বৃহস্পতিবার দেশের 10টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সভা হয় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে। সভা শেষে ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জিয়াউল হক সাংবাদিকদের জানান, এইচএসসি পরীক্ষার বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি, হওয়ারও কথা নয়। এইচএসসি বা কোনো পাবলিক পরীক্ষার সিদ্ধান্ত চেয়ারম্যানদের এখতিয়ারভুক্ত নয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, অটো প্রমোশন নয়, মূল্যায়নের মাধ্যমেই জেএসসি পরীক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। নিজেদের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে তা করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কয়েকটি গণমাধ্যম একটা প্রচার করে এসেছেন যে 24 তারিখ চেয়ারম্যানরা এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করে। আপনাদের জানা উচিত যে এটি আসলে চেয়ারম্যানদের না। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতি। এই স্বাভাবিক পরিস্থিতিতে এই বিষয়গুলি আমাদের আমাদের আরও অনেক পেন্ডিং। পদ্মা সেতু চালুর প্রথম দিন থেকে গাড়ির সঙ্গে শুরু হবে রেল যোগাযোগও, জানিয়েছেন রেল পথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচরে রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সুবিধার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, পদ্মা সেতু হয়ে রেল সংযোগ বরিশাল কুয়াকাটা হয়ে পায়রা বন্দর পর্যন্ত দেওয়া হবে। ফরিদপুরের ভাঙায় উন্নত মানের রেল স্টেশন করা হবে বলেও জানান মন্ত্রী। এর আগে সকালে পদ্মা সেতুর রেল সংযোগ এলাকা ঘুরে দেখেন নুরুল ইসলাম সুজন। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট ও বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ডর্পের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান, সিএসসির প্রধান সমন্বয়ক মেজর জেনারেল FM জাহিদ হোসেন ও ডর্পের চেয়ারম্যান মোহাম্মদ আজহার আলী তালুকদার। সরকার ব্যবসায়িক হওয়ার কারণে গণস্বাস্থ্যের কিটের অনুমোদন না দিয়ে বিদেশ থেকে কিট আমদানি করছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। মিথ্যা মামলা দিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে হয়রানির অভিযোগ করে তা বন্ধের দাবি জানান তিনি। গণস্বাস্থ্য নগর হাসপাতাল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী। ডিজিটাল আইন এই চেয়ে একটা অগণতান্ত্রিক, এই চেয়ে একটা অনৈতিক
কোনো আইন হতে পারে না। বিপি নূর সে যদি অন্যায় করে থাকে সেটার বিচার হবে, তা বলে তাকে হয়রানি করা যাবে না। করোনাকে ট্যাকেল করতে হলে আমাদের সরকারকে সবচেয়ে আগে সরকারকে নৈতিক ব্যবহার করতে হবে। সরকারকে ব্যবসায়ীর সরকার হয়ে গেলে মুশকিল। আজকে আমাদের কিটকে দেয় না এই সরকার আমদানি করছে। এটা কার স্বার্থে করছে? আজকে সেখানে অনেক বেশি দাম দিয়ে আমদানি করছে। মানি লন্ডারিং মামলায় ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা গ্যান্ডেরিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে মামলার চার্জ গঠনের জন্য 4 নভেম্বর দিন ধার্য করেন। এর আগে 22 জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। চার্জশিটে 1,99,90,000 টাকার মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়। 2019 সালের 24 সেপ্টেম্বর এনু ও রূপন ভূঁইয়াদের পুরানো ঢাকার বানিয়ানগরের বাসায় অভিযান চালিয়ে র্যাব 5 কোটি টাকা এবং 7.5 কেজি স্বর্ণ উদ্ধার করে। গত 13 জানুয়ারি কেরানীগঞ্জ থেকে এক সহযোগী সহ গ্রেফতার করা হয় আলোচিত দুই ভাই এনু ও রূপনকে। অস্ত্র মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে রাষ্ট্রপক্ষ মামলার যুক্তি উপস্থাপন করা হয়। এ সময় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, মামলার সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে পাপিয়ার স্বামী মফিজুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী। পাপিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় 27 সেপ্টেম্বর পরবর্তী তারিখ দেওয়া হয়। দেশ ত্যাগের সময় 22 ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া সহ 4 জনকে গ্রেফতার করে র্যাব। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর ছেলে মাল্টি মোড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তফসির আওয়ালকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার সকাল 11টায় তফসির আওয়ালকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন। নিউ ইয়র্ক ও লন্ডনে একাধিক ব্যাংক হিসাব খুলে নিজের মালিকানাধীন কোম্পানির কোটি কোটি টাকা লেনদেন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তফসিরকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এর আগে গত 31 অগস্ট তাকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় 4 ঘণ্টা। দেশে দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে 2,07,000। এতে এ পর্যন্ত মামলা হয়েছে 9,037 জনের বিরুদ্ধে। তবে আইন অনুযায়ী সবার বিরুদ্ধে মামলা করা হবে না। সকালে অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। জানান, গত 8 বছরে অনৈতিক কাজে জড়িত থাকায় 39 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া এনআইডি জালিয়াত চক্রকে থামাতে সারা দেশে শুদ্ধি অভিযান চলছে বলেও জানান তিনি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম আরও জানান, ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে বিশেষ কমিটি করা হয়েছে। রোহিঙ্গাদের জন্য আলাদা ডাটাবেজ তৈরি করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশ বিমান বাহিনীর 58তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়ায় এই অনুষ্ঠান হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিহুজ্জামান শেরনিয়াবাদ প্রধান অতিথি হিসেবে বিমান বাহিনীর 10 জন কর্মকর্তা এবং বাংলাদেশ নৌবাহিনীর 1 জন কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন। 58তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ জিডি সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে মফিজ ট্রফি অর্জন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ কামরুল ইসলাম সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে আরও কয়েকটি খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো 40 শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত হিমঘর। এর উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এবং আইএফআরসির গভর্নিং বোর্ডের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত, সোসাইটির ট্রেজারার লুৎফর রহমান চৌধুরী, আইসিআরসি বাংলাদেশ হেড অব ডেলিগেশন পাবলো পেরস্টিলসি এবং আইসিআরসি বাংলাদেশ প্রোটেকশন কোঅর্ডিনেটর হেনিং ক্রাউসে।
রংপুরকে ডিজিটাল ইকোনমিক হাব হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আইটি খাতে যুব সমাজের আত্মকর্মসংস্থানের জন্য সারা দেশে হাইটেক পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কথা জানান তিনি। বৃহস্পতিবার পীরগঞ্জ ফতেপুরে পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত শেষে নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এলাকা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কসবা মাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান জজ আলী বিশ্বাস সহ ৩৬ জন নেতাকর্মীকে গ্রেফতারের পর ডাকাতির চেষ্টার মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার AFM শফিউদ্দিন পাতা সহ অন্যরা বক্তব্য রাখেন। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমেন্ট খেলা সংবাদ। দুই দিন পর পর করোনা টেস্ট করানো অস্বস্তিকর। এত নিরাপত্তা বেষ্টনীর মাঝে কোয়ারেন্টাইনে থাকতে ভালো লাগে না বললেন জাতীয় দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। অনিশ্চয়তায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর, তবে বসে নেই বাংলাদেশের ক্রিকেটাররা। করোনার দীর্ঘ ছুটি কাটিয়ে অনুশীলন শুরু করেছেন। একক অনুশীলন শেষে দলগতভাবেও অনুশীলন শুরু করেছে টাইগাররা। ক্রিকেট থেকে দীর্ঘ বিরতিতে আড়ষ্টতা ক্রিকেটারদের মাঝে। শুরু করতে হচ্ছে নতুন করে। নিজেকে মানিয়ে নেওয়া অনেক কষ্টসাধ্য বলে মনে করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। তবে দলগত অনুশীলন আর ব্যাটিংয়ে ইতিবাচক থাকার চেষ্টা তার। জানালেন করোনার সময়টায় নিজের ব্যাটিংয়ের ভুলভ্রান্তি খুঁজে বের করতে সুবিধা হয়েছে বলে মনে করেন তিনি। খেলার সুযোগ পেলে ইনিংস লম্বা করাই হবে প্রধান টার্গেট। করোনা টেস্ট 2 দিন পর পর এই জিনিসটা একটু আনকমফোর্টেবল লাগে। নাকের ভিতরে দিয়ে কি দিয়ে দিতেছে, টেস্ট হইতেছে, সো এই জিনিসটা আমার জন্য একটু আনকমফোর্টেবল। আর কোয়ারেন্টাইনে থাকতে কারোই ভালো লাগে না, এত সিকিউরিটির মধ্যে থাকতে ওইরকম ভালো ফিল করি না, বাট আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। মেন্টালি পজিটিভ থাকলে, এবং আমি পজিটিভ আছিও, সো ওইভাবে যদি শুরু করতে পারি তাহলে আবার ওই রিদমটা ফিরে পাবো। 2-3টা ইনিংস ভালো ব্যাটিং হয়েছে, বাট আমি সব থেকে বেশি যে জিনিসটা চাই যে ইনিংসগুলো যেন লম্বা হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জলবায়ু পরিবর্তনজনিত ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে 5 প্রস্তাব। সৌদি প্রবাসীদের টিকিট দেওয়া শুরু, রবিবার পর্যন্ত পাবে 1500 জন। 1 অক্টোবর থেকে যেতে পারবে ওমান ফেরতরাও, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় বেসরকারি হাসপাতালগুলোকে নিতে হবে সিটি কর্পোরেশনের নিবন্ধন, নিশ্চিত করতে হবে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, বলেছেন 2 মেয়র। কঠিন আইনের মধ্যেই রাজনৈতিক প্রশাসনিক হস্তক্ষেপে লাগামহীন খেলাপি ঋণ, শক্ত পদক্ষেপ চান বিশিষ্টজনরা। টানা বৃষ্টি আর উজানের ঢলে উত্তরবঙ্গে 5ম দফায় বন্যার থাবা, লালমনিরহাটের তিস্তা পাড়ে ভয়ঙ্কর ভাঙন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সঙ্গে থাকার।